আমি একরাশ আশ্চর্য ভাব নিয়ে মায়ের ঘরে গিয়ে বললাম, মা গো, জারিয়া ভাবি তো বারণ ছাড়াই ঘরে ঢুকে গেছে। মায়ের কান্না মুহূর্তেই থেমে গেল। চোখখানিতে দেখা গেল রাগের আভাস, রাগের ঝলক। দ্রুততার সঙ্গে উঠে তিনি ও ঘরে গেলেন। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, সবাই নতুন বউকে দেখছে মিশ্র অনুভূতি নিয়ে। কেউ কেউ বলছে এ কেমন বেহায়া মেয়ে, আবার কেউ বলছে ঠিকই আছে, এভাবে দাঁড় করিয়ে রাখবি কেন? বড় বউটার বেলাতেও এমন করেছিল। মেজ ভাবি অবশ্য নির্বিকার। কানাঘোষায় তার মন নেই। তিনি বড় ভাইয়ের বাচ্চাদের বেশ সাবলীলভাবেই আদর করতে লাগলেন, তাদের সাথে খিলখিলিয়ে হাসতে লাগলেন। সেই হাসি শুনে তো মায়ের মাথায় প্রকাণ্ড বাজ পড়ল। এ কি নতুন বউয়ের ব্যবহার! তিনি রেগে জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। কোনো ক্রমে রাগ কিছুটা চাপা দিয়ে চেঁচিয়ে বললেন, এ কেমন স্পর্ধা! বেয়াদব মেয়ে কোথাকার, বরণ ছাড়াই ঘরে ঢুকে ফেলেছে। মেজ ভাবি এগিয়ে এসে মাকে সালাম করল, এরপর হাসি মুখে বলল, আপনার বিলাপ করা কান্নাকাটিতে ব্যাগরা দিতে চাইনি আম্মা। এক কথায় ঘরময় একটা হাসির জোড়ায় উঠল। সবাই একযোগে হেসে উঠল। তবে মায়ের চিৎকারে সেই হাসি বিলীন হলো মুহূর্তেই। মা মেজ ভাইয়ার দিকে এগিয়ে এসে বলল, তুই এই জংলি ঘরে তুলেছিস এই বেহায়া জানোয়ার মেয়েটাকে? এরপর রোদন ভরা কণ্ঠে 100 অভিযোগের ঝাঁপি খুলে বসলেন মেজ ভাইয়ার বিরুদ্ধে। ভাইয়া অবশ্য তর্কে গেল না, বলল, এইসব নিয়ে পরে কথা বলবো, সময় তো ফুরিয়ে যাচ্ছে না। আজকের রাতে খামোকা চেঁচামেচি ভালো লাগছে না মা। মা আরও চেঁচিয়ে বললেন, ও এখন তো মায়ের কথা বিষের মতো লাগবেই। মধুর কৌটা আনছে না ঘরে, দুতরা ফুলের মধু। মা আরও অনেক কিছু একা একাই জাবর কাটার মতো এটা সেটা বলে গেলেন। তবে পর নিজে থেকেই থেমে গেলেন। নিজের ঘরে গিয়ে মনমরা হয়ে বসে রইলেন। আমি আর আপা বুঝিয়ে সুঝিয়ে তাকে খাওয়ালাম। মা বললেন, সব শেষ, এই সংসারে ধ্বংস এখন অনিবার্য, কাল সাপ চলে এসেছে। কিছুক্ষণ মর্জি করে শেষ বাধ্য হয়েই ঘুমিয়ে পড়লেন না মা। কারণ তিনি জানেন, তিনি আরও হইচই করলেও বড় ভাইয়ার মতো মেজ ভাইয়া সব ছেড়ে ছুড়ে এসে পড়ে থাকবেন না। ওটি তার চরিত্রের মধ্যে নেই। ঘুম ভাঙলে কানে আসে আপা আর মায়ের গুনগুন। কখন ওরা জেগেছে কে জানে। আপা বললেন, তুমি এভাবে কান্নাকাটি করলে লাভ হবে না, ভেবেছ? তোমার মেজ ছেলে কি জাতের? তোমাকে এখন শক্ত হাতে হাল ধরতে হবে। ওই মেয়েকে দৌড়ের উপর রাখতে হবে। ওকে খবরদারি করতে দেওয়া যাবে না। ওর বিষ দাঁত ভাঙতে হবে। মা সে কথায় সায় দিলেন। দীর্ঘশ্বাসের শব্দে মনে হলো যেন আমাদের 8 পৌরে জীবনে নেমে এলো কোনো কালো ছায়া। পরদিন সকালবেলায় স্বাভাবিকভাবেই মা মেজ ভাবিকে বললেন, তোমার গয়নাগুলো আমার কাছে জমা রাখো। যদিও খুবই কম গয়না দিয়ে পাঠিয়েছে তোমার বাপ মা। মেজ ভাবি হেসে বললেন, না আম্মা, আপনাকে কষ্ট করতে হবে না, আমি নিজেই সামলে রাখবো, সমস্যা নেই। মা হতভম্ব হয়ে বললেন, তুমি নতুন বউ, তোমার কাছে গয়না রাখবা? এ আবার কেমন কথা? আমি সাবধানে রাখবো, দাও। মেজ ভাবি টললেন না মোটেও। বললেন, আমি তো আর খুকি নই যে হারিয়ে ফেলবো। নিজের গয়নার ভার নিজের উপর থাকাই তো ভালো। মা বললেন, তুমি আমার মুখে মুখে তর্ক করছো, কথা বলছো? কোনো শিক্ষা নেই তোমার? তোমার কি মনে হয় তোমার গয়না আমি খেয়ে ফেলবো, চুরি করব? যখন তোমার ইচ্ছে হবে তুমি তো নিতেই পারবে, নাকি? মায়ের এমন কথা শুনে ভাবি বলে উঠলেন, তা করবেন কেন আম্মা? তবে আমার তো ইচ্ছে হলে যখন তখন চাইতেও পারবো না, তাই না? দেখা যাবে মাঝরাতে একটু সাজগোজ করতে ইচ্ছে হলো,
গয়না পরে। তখন কি আমি মাঝরাতে আপনার ঘুম ভাঙাবো? খামোখা আপনি কেন প্রেশার নিচ্ছেন মা? কোনোভাবেই গয়না জব্দ করতে না পেরে ঘরে এসে মা ফোঁপাতে লাগলেন। বলতে লাগলেন, কত বড় ফাজিল! কিভাবে মুখে মুখে তর্ক করলো আমার। মেজো ভাবির ওপর আমার কি প্রচণ্ড রাগ হলো যে বলার মতো না। আমি ঠিক করলাম এই ডাইনির সাথে আমি জীবনেও কথা বলবো না। একটা মানুষ এত খারাপ হয় কিভাবে? তবে মেজো ভাবি নিজ থেকেই এসে আমার সাথে কথা বললেন। রাত জেগে পড়ছিলাম পড়ার ঘরে। সামনে এসএসসি পরীক্ষা বলে কথা। বাড়ির সবাই তখন ঘুমিয়ে গেছে। হঠাৎ দেখি মেজো ভাবি 1 কাপ চা নিয়ে এসেছেন। হেসে বললেন, চা খাও নিতু, তাহলে আর ঘুম পাবে না। রাগে আমার গা জ্বলে গেল। ইস, কি আমার জ্ঞান দেওয়া নিয়ে এলেন রে? তোর কাছে চেয়েছি জ্ঞান আমি? তোর চা তুই গিল, ডাইনি কোথাকার। এসব কথা মনে মনেই ভাবছিলাম আর বলছিলাম। মুখে বলার সাহস একদমই ছিল না। যাই হোক, আমাকে অমন চুপ থাকতে দেখে তিনি কিন্তু দমলেন না। আমার খাতায় ভ্রু কুঁচকে চেয়ে রইলেন। বললেন, ও মা, অঙ্ক তো ভুল। 2 দিন বাদে এসেছি আর এখন তুমি লকসূচকের অঙ্কও ভুল করছো? হায় খোদা! আমি মুখ কালো করে বসে রইলাম। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। আমি বরাবরই অঙ্কে দুর্বল, তা বলে সেই দুর্বলতা এই ডাইনিটার সামনেই প্রকাশিত হতে হলো। ভাবি বললেন, দাও আমি তোমাকে বুঝিয়ে দেই, দেখবে জলের মতো লাগছে একদম। আমি বললাম, থাক, লাগবে না ভাবি। ভাবি আবারও বলে উঠল, ও মা, লাগবে না কেন? দাও বইটা। তুমি ফেল করলে তো সবাই বলবে ভাবি অঙ্কে মাস্টার্স পাশ করেছে আর তার ননদ নাকি এসএসসিতে অঙ্কে ফেল করেছে। বলেই তিনি হাসলেন। আমি অবাক হয়ে বললাম, আপনি বুঝি অঙ্ক নিয়ে পড়েছেন? মনে মনে অবশ্য ভাবলাম, এই কঠিন বিষয় এর মতো জটিল প্যাচওয়ালা মানুষই পারবে যত সব। তবে সে রাতে আসলেও মেজো ভাবি আমাকে জলের মতো সহজ করেই অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছিলেন। এত সহজ করে, এত গুছিয়ে এর আগে কখনোই আমি বুঝিনি। তিনি বললেন, এখন থেকে যে কটা দিন আছে রোজ তুমি আমার কাছে অঙ্ক করবে, কেমন? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। তার ওপর যে ঘৃণা আর রাগের পাহাড় জমেছিল তা যেন খানিকটা কমে গেল। এরপর থেকে তাকে ভালো মতো লক্ষ্য করতে লাগলাম। না, এমন নয় যে আমার তাকে খুবই ভালো মনে হচ্ছে, তবে অত খারাপও মনে হচ্ছে না। যেই বড় ভাবি বছরের পর বছর হাসেনি, তিনি মেজো ভাবি আসার পর থেকে মাঝে মাঝেই মৃদু হাসেন। মেজো ভাবি কী সব যে বলতে থাকে, যতক্ষণ মানুষ না হাসে ততক্ষণ উনি হাস্যকর কথাবার্তা বলতেই থাকে। তাজ আর অতিথি অর্থাৎ বড় ভাইয়ার ছেলেমেয়েরা তো চাচি বলে অজ্ঞান, সারাক্ষণ চাচির পিছু পিছু ঘুরে। স্বাভাবিকভাবেই কারো সন্তান যার কাছে আদর পায় তার প্রতি মায়ের স্বয়ংক্রিয়ভাবেই ভালোবাসার জন্ম হয়। বড় ভাবির ক্ষেত্রেও বিষয়টার ব্যতিক্রম হলো না। তিনি মেজো ভাবিকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করলেন। সব সময় নিশ্চুপ থাকা মানুষটাও ধীরে ধীরে নিজের কিছু কথাবার্তা বলতে শুরু করলেন মেজো ভাবিকে। মা এতে ভারী বিরক্ত হতেন। বলতেন, 2 বউ মিলে জুট বেঁধেছে, আমার নামে কুটনামি করে আর কি, স্বামীদের কাছে প্যাঁচ লাগায়, কিভাবে সংসার অশান্তি আনা যায়, আমাকে কষ্ট দেওয়া যায় সে নিয়েই পরিকল্পনা করে। আমাকে তাদের ধারে কাছেও ঘেঁষতে দিতে চাইতেন না মা, কিন্তু কিছু বলতেও পারতেন না, কারণ মেজো ভাবি আমাকে পড়াতো। মা বলতেন, পড়ালে পড়বি, ব্যাস, এর বাইরে কোনো লুতুপুতু করবি না। ও যে কত বড় কালসাপ তা কি আমরা ভুলে গেছি নাকি? তো দেমাক এই মেয়ের 1 নম্বরের খারাপ। আমি মায়ের কথাই সায় দিতাম, তবে মাঝে মাঝে তা অমান্যও করতাম। দেখা যেত রোজ সন্ধ্যাতেই যখন মেজো ভাইয়া ফিরত কাজ থেকে তখন চায়ের আড্ডা বসতো তাদের ঘরে। মেজো ভাইয়া, ভাবি, বড় ভাবি, বাচ্চারা সবাই মিলে খুশ গল্প করত।
আমিও তখন চলে যেতাম। গল্প মূলত মেজ ভাইয়া আর তার বই করত। ভাইয়াকে কখনোই আগে এত গল্প করতে দেখিনি। আর জারিয়া ভাবি তো গল্পের ওস্তাদ। মাঝে মাঝে বড় ভাইয়াকেও ভিডিও কল দিয়ে যুক্ত করতেন মেজ ভাইয়া। দারুণ একটা পারিবারিক মিলন মেলা। এভাবে মন খুলে সবাই সবার সাথে কথা বললে পরিষ্কার হয়ে যায় মন, সঠিক শরতের আকাশের মতো। কখনো কখনো বাইরে ঘুরতেও চলে যেতাম আমরা সবাই, মেলায় কিংবা কাছাকাছি কোনো জায়গাতে, অথবা বাচ্চারা উপভোগ করবে এমন কোনো পার্কে। মা এসব একদম সহ্য করতে পারতেন না, প্রায়শই ঝগড়া বাঁধিয়ে দিতেন। বলতেন, বাড়ির বউদের এত ঘুরতে বের হওয়ার দরকার কি? মেজ ভাবি হেসেই জবাব দিতেন, ঘুরতে বেরোলে মন ভালো থাকে মা, সংসারের একঘেয়েমি কাটে। আপনিও একটু একদিন চলুন আমাদের সাথে। মা বললেন, ছিছি, আমি তো তোমাদের মতো এত বেহায়া না। সংসার আমিও করেছি, জীবনে কোনো দিন এমন ঘোরাফেরা করিনি, তাতে কি ক্ষতি হয়েছে আমার? যত সব। ভাবি বললেন, ক্ষতি তো হয়েইছে, এই যে আপনি কেমন খিটখিটে হয়ে গেছেন, সংসার করতে করতে হাঁপিয়ে গেছেন। আমার মা ভাবির কথা শুনে আবারও তেতে উঠলেন আর বললেন, তোমাকে বলেছি তাই না, সব জানতা তুমি। ভদ্র মেয়ে মানুষ বাড়ির বাইরে যায় না। ভাবি মায়ের কথার জবাব দিলেন, আচ্ছা মা, আপনার কখনো পাহাড় সমুদ্র এইসব দেখতে ইচ্ছে হয়নি? সংসার এত সুন্দর অপার লীলা লাস্য ভরপুরে জগতের খানিকটাও কি দুচক্ষে দেখাবেন না? এ কি নিজের উপর জুলুম নয়? মা বললেন, বাবা রে, কত বড় বড় কথা। সংসার ধ্বংস না করে তুমি ক্ষান্ত হবে না, আমি বুঝে ফেলেছি ভালো মতোই। ভাবি আর কথা বাড়ায় না। আর বড় ভাবি এরপর থেকে আর যেত না মায়ের ভয়ে। মা তাকেও নিষেধ করেছেন যেন মেজ ভাবির ঘরে না যায় তিনি, তার ছায়াও যেন না মারায়। না হয় দেখা যাবে বড় ভাবিকে মেজ ভাবি নষ্ট করে ফেলেছে। আমার পরীক্ষা শেষ হবার পর হঠাৎ একদিন মেজ ভাইয়া ঘোষণা করলেন ওনারা ঘুরতে যাবেন। বিয়ের পর তো কোথাও যাওয়া হয়নি ওনাদের। মা শুনে ঠোঁটে উল্টালেন তাচ্ছিল্যের স্বরে, বললেন, ঢং দেখে আর বাঁচি না, ছেলেটাকে আমার পুরো বশ করে নিয়েছে গো। কিন্তু মা তো জানেন ওদের আটকানো যাবে না। তাই হয়তো তিনি বললেন, নিতুকেও তোদের সাথে নিয়ে যা, পরীক্ষা শেষ হয়েছে, এবার একটু ঘুরে আসুক। শুনে তো আমি উৎফুল্ল হয়ে পড়লাম, কারণ মা আমাকে কখনো ঘুরতে যেতে দিত না, কিন্তু তারা জানালো আমাকে তারা নিতে পারবে না। একথা শুনে আমি ভীষণ কষ্ট পেলাম। মা রেগে বলেন, ও সাথে গেলে তোদের কি সমস্যা? মানে বিয়ে করে বউ পেয়ে এখন মা বোন সব পর হয়ে গেছে? মেজ ভাইয়া বলেন, বিষয়টা আপন পরের নয় মা, আমরা বিয়ের পর প্রথমবার ঘুরতে যাচ্ছি, সেখানে ও যে কি করবে? মা বললেন, তোদের ঘরে তো আর ও ঢুকে বসে থাকবে না রাতের বেলা, তাই না? এত হিংসা কেন রে তোর বউয়ের? এগুলো তো তোকেই শেখাচ্ছে আমি জানি। ভাইয়া আবার বললেন, মোটেও না মা, নিতুকে নিয়ে পরে ঘুরতে যাব আমরা। শুধু নিতু কেন, সবাই মিলে ফ্যামিলি ট্রিপে যাব। বাট এটা তো। মা ভাইয়ের কথায় বলে উঠলেন, থাম থাম, আর বলতে হবে না। ছি ছি ছি, এমন ছেলেই পেটে ধরেছিলাম আমি? কই, আমার বড় ছেলে তো এমন বেহায়া ছিল না কোনো কালেই। কখনো তো নির্লজ্জের মতো বলেনি বউ নিয়ে ঘুরতে যাব। মা এক প্রকার কান্নার ভঙ্গি করতে লাগলেন। মেজ ভাইয়া মাকে আরও কিছুক্ষণ বোঝাতে লাগলেন, কিন্তু মা তার কথাই অনড়। শেষে আমিই বললাম, আমি যাব না। আমার ভারী অভিমান হয়েছিল, নিতে যেহেতু চায় না, খামোকা জোর করে কেন যাব? ওদের উপর মারাত্মক রাগ হয়েছিল আমার, মনে হয়েছিল কি স্বার্থপর। ভেবেছিলাম আর জীবনে কথাই বলবো না ভাবির সাথে, কিন্তু অভিমান ধরে রাখতে পারলাম না। ওরা যখন ফিরল আমার মনটাই ভালো হয়ে গেল। আমার জন্য অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে ফিরছে বলে কথা। রাগ করে কি করে থাকি? আমি আসলে কিছুটা কনফিউশনে পড়ে গিয়েছিলাম, আসলে কি মেজ ভাবি ভালো না মন্দ। তবে মায়ের এসব ঠুনকো উপহারে মন ভরল না। তিনি এমনিতেও খুব চটেছিলেন, শুধু সুযোগ খুঁজছিলেন মেজ ভাবিকে হেনস্থা করার।
এবং তা পেয়েও গেলেন। এমনিতে বড় ভাবি আর মেজ ভাবি দুজন মিলেই রান্নাবান্না করেন, সংসার সামলান। তবে সেদিন মেজ ভাবি কোনো কারণে নিজের ঘরেই ছিলেন, সম্ভবত অসুস্থ বোধ করছিলেন। আর মা এতেই খেপলেন, চেঁচিয়ে বললেন, কোন নবাবের বেটি তুই শুনি? সব কাজ খালি বড় বউ করবে, আর তুই বসে বসে গিলবি, সাথে আমার ছেলের মাথা খাবি। তোর বাপ মা কি তোকে এইসব শিখিয়েছে? কিভাবে ভালো ছেলেদের ছলাকলা করে হাত করতে হয়, কিভাবে ছেলে মায়ের সম্পর্কে ভাঙতে হয়, সাপের মতো সবখানে বিষ ছাড়তে হয়, তোকে ভালো কিছু শেখায়নি? অবশ্য শেখাবেই বা কিভাবে? তোর বাপ মাও তো কুলাঙ্গার, জানোয়ার, জীবনে একটা সোতাও দিল না। মায়ের চেঁচামেচিতে মেজ ভাবি বেরিয়ে এলেন। তিনি প্রতি উত্তরে চেঁচালেন না, বরং ঠান্ডা কিন্তু দৃঢ় গলায় বললেন, আমার বাবা মা সম্পর্কে একটা বাজে কথাও আমি শুনব না। তার চোখে আর কণ্ঠে এমন কিছু একটা ছিল যে মা হঠাৎ যেন থমকে গেলেন আর প্রতি উত্তরে বললেন, কি করবি তুই? হ্যাঁ শুনি, কি করবি? তোকে ভয় পাই আমি? এটা কি তোর বাড়ি? ভাবি প্রতি উত্তরে বললেন, অবশ্যই মা, আপনি বোধহয় ভুলে গেছেন আমি এ বাড়িরই বউ, কাজেই এটা আমারও বাড়ি। আর বারবার কিছুই দেয়নি এসব বলবেন না। আমার মা বাবা তাদের সবচেয়ে প্রিয় জিনিস অর্থাৎ এই আমাকেই দিয়ে দিয়েছে। এরপরেও যদি আপনার ভিক্ষা লাগে সেটা ভদ্রভাবে বলুন, আমি কথা বলবো বাড়িতে। দান করতে আমার মা বাবা কার্পণ্য করেন না। মা তেতে উঠলেন আর বললেন, দান মানে? এই অসভ্য মেয়ে, দান মানে কি? আমরা কি ফকির, তোরা আমাদের দান করবি? এত সাহস? ভাবি আবারও তাচ্ছিল্যের সুরে বললেন, দান তো তবুও ভালো কথা যৌতুকের চেয়ে, কেননা যৌতুক হলো রাষ্ট্রীয় এবং ধর্মীয়ভাবে অপরাধ, অবৈধ, আর দান হলো বৈধ। মা আরও জোরে চেঁচিয়ে বলেন, চুপ, জিভ টেনে ছিঁড়ে ফেলবো, একদম শেষ করে ফেলবো তোকে আমি। মায়ের চোখ মুখ দিয়ে যেন রাগের ফুলকি ঝরছিল। আমি মাকে সামলানোর চেষ্টা করছিলাম, আর বড় ভাবি মেজ ভাবিকে টানছিল সরানোর জন্য। মা আমাকে সরিয়ে বললেন, এত কষ্ট করে ছেলে জন্ম দিয়েছি, 9 মাস পেটে ধরছি, এত কষ্ট করে বড় করেছি, এইসব দিন দেখার জন্য না যে পরের বাড়ির মেয়ে এসে আমাকে অপমান করবে। 2 পয়সার মেয়ে। 100 বার বলবো তোর বাপ মা জোচ্চোর ছোট লোক। ভাবিও থেমে থাকলেন না, জবাব দিলেন, শুধু আপনি একাই কষ্ট করে জন্ম দিয়েছেন ছেলেমেয়েকে, আর আমার মা বাবা আশিনা ঝড়ে আমায় কুড়িয়ে পেয়েছিল। আমি কি হাওয়ায় হাওয়ায় বড় হয়েছি? আমার মাও আপনার মতনই সমান কষ্ট করেছেন। এখন কষ্ট করেছেন বলেই তিনি নিশ্চয়ই মেয়ে জামাইকে অপদস্থ করার অধিকার রাখেন না। তেমনভাবেই ছেলেকে কষ্ট করে বড় করেছেন বলে যে তার বউকে ইচ্ছে মতো কথা শোনাবেন, সেই অধিকার আপনি পেয়ে যাননি। মা আর কিছুতেই সামলে রাখতে পারছিলেন না নিজেকে। এত রাখতে আমি কখনো দেখিনি তাকে আগে। পারছিলেন না ভাবিকে মেরেই ফেলবে। এত চেঁচামেচি যে লোকজন এসে ঘরের দুয়ারে নক করছিল। তুই কি ভেবেছিস 2 দিন বিয়ে করে এসেই আমার ছেলেকে পটিয়ে ফেলেছিস? এখন যা ইচ্ছে তাই বলবি, আর আমার ছেলে তোর কথাতেই নাচবে? এ হবে না। আমার ছেলে যতই তোকে ভালোবাসুক, মনে রাখবি আমি ওর মা। বউ কখনো মায়ের চেয়ে বড় হয় না। আর আমি চাইলে তোকে এ বাড়ি থেকে বের করে দিতে পারি। আমি ক্রমাগত বললে কয়দিন ও আমার কথা ফেলবে? মায়ের কথাই এইরকম বউ 2-4টা ছেড়েও দেওয়া যায়, তাতে অন্যায় হয় না। বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে আর মা পাওয়া যায় না। কাজেই আমি ওকে বাধ্য করতেই পারবো তোমাকে ছাড়তে। বেশি উড়িস না তুই, এর ফল ভালো হবে না। ভাবি তার প্রতি উত্তরে বলল, ফল কেমন হবে তা পরে দেখা যাবে। আপাতত আপনার কথায় 2টো স্থল ভুল আছে, তা ধরিয়ে দিচ্ছি। 1 হলো মায়ের কথায় কখনোই বউকে ছেড়ে দেওয়া যায় না, এটা অন্যায়। আর 2 হলো মা গেলে যেমন মা পাওয়া যায় না, তেমন বউ গেলেও বউ পাওয়া যায় না। প্রতিটা মানুষ এক ও অনন্য। আমাকে হারালেও সে আর কখনোই আমাকে পাবে না। হয়তো অন্য আরেকজনকে বিয়ে করতে পারবে। তাহলে তো আমিও বলতে পারি
বাবা আরেকটা বিয়ে করলে মাও পাওয়া যায়, কিন্তু আসলে কি যায়? কখনোই না। যদি ধরেও নেই আপনার কথা সত্যি, তবুও আপনার ছেলে বউ পেলেও তার সন্তান তো মাকে পাবে না। আপনি যেমন কষ্ট করে আপনার সন্তানকে পেটে ধরেছেন, তেমনি আমিও কষ্ট করেই আপনার ছেলের সন্তানকে পেটে ধরেছি, কষ্ট করেই জন্ম দেব, তাই নয় কি? তাহলে তার জীবনে আমাকে কেন এত ছোট করে দেখছেন মা? সে যেমন আপনার ছেলে, তেমন আমার স্বামীও। আমার কি কোনো অধিকার নেই? কেমন করে বললেন সে আমাকে তাড়িয়ে দেবে? দীর্ঘক্ষণ ধরে কথাগুলো বলে হাঁপিয়ে গেলেন মেজো ভাবি। সম্ভবত চোখে জলের ঝিলিকও দেখা গেল। খুব অদ্ভুত হলেও সত্যি, মেজো ভাবির সন্তান হবে এই খবর আমরা পেলাম একটা ঝগড়ার মাধ্যমে।